This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। বিকেল ৫টা ৫৭ মানেই সময় হটস্পটের। আচ্ছা, গোটা রাজ্য রাজনীতি যখন পুরপুরা দ্বন্দ্ব নিয়ে একেবারে আলোচনা করছিল, ঠিক সেই সময় আরও একটি পরিবার মানে মতুয়া পরিবারের দ্বন্দ্বকে মিটে গেল। মানে এই যে মতুয়া মহাসংঘের যে ধর্ম সম্মেলন চলছে, যে মেলা চলছে, সেই মেলাকে কেন্দ্র করে কি দুই পরিবারের দ্বন্দ্ব মিটে গেছে? যদিও বলা হচ্ছে আদালতের নির্দেশে দুই পরিবার এক হয়ে সেই মেলার আয়োজন করছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই মেলা যাই হোক, যে বার্তায় দিক না কেন, কিন্তু মতুয়া পরিবারের সদস্যরা কি বলছে, মানে ঠাকুর পরিবারের সদস্যরা তারা কি বলছেন এই দ্বন্দ্ব নিয়ে, এবং ঠাকুরের টানে যে ভক্তরা ছুটে আসেন তারা কি বলছেন? তার পাশাপাশি একটা বিষয় তো জানার চেষ্টা করতেই হবে, যে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই মতুয়া মহাসংঘ বা মতুয়া সম্প্রদায়ের মানুষদেরকে কাজে লাগানোর চেষ্টা করে তারা কি বলছে, সেই সমস্ত পক্ষের প্রশ্নের উত্তর খুঁজবো। তার পাশাপাশি রাজ্যের বিভিন্ন হটস্পটের দিকেও নজর রাখতে হবে। চলুন বেরোনো যাক। জয় গুরু চাঁদের জয় ভাই। এই গরমের মধ্যেও মতুয়া ধর্ম মহামেলা জমজমাট বলা যেতেই পারে। আর 2025-এ কেন, বরাবরই এই ধর্ম মহামেলার সঙ্গে 214 বছরের ইতিহাসও জড়িয়ে থাকলেও এই ধর্মমেলার সঙ্গে কিন্তু রাজনীতির সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। তাই স্বাভাবিকভাবে আমি ঠাকুরনগরে যখন পৌঁছে গেছি, এই ঠাকুর বাড়ির সদস্যদের পাশাপাশি এই ঠাকুরনগরের প্রতি যাদের টান রয়েছে, আবেগ রয়েছে, তাদের সঙ্গেও কথা বলবো। প্রত্যেকেই চায় মতুয়াদের কাছে পেতে। মতুয়া ভোটিং পার্সেন্টেজ 20% বেশি এই রাজ্যে। যদি দেখা যায় বিধানসভার খাতিরে 39টি বিধানসভা, কিন্তু মতুয়া ভোট সব থেকে বড় ফ্যাক্টর, যেটা নদিয়াতেই 10টা, উত্তর 24 পরগনায় 9টা, দক্ষিণ 24 পরগনা এবং উত্তরবঙ্গ মিলিয়ে সেটা প্রায় 20টার মতো, বুঝতে পারছেন? তাই প্রত্যেকেই নিজেদের মতো করে চেষ্টা করে। আর আমি যেখান দিয়ে হাঁটছি সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও পা পড়েছে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও পা পড়েছে, এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও পা পড়েছে। প্রত্যেকে নিজেদের মতো চেষ্টা করছে। আর এবারে মতুয়া মহাধর্ম সম্মেলনে আমরা দেখলাম যে একেবারে শুরুর দিনে কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা তিনি 20 জন বিধায়ককে নিয়ে ছুটে এলেন। আর যেহেতু মুখ্যমন্ত্রী এই মুহূর্তে রাজ্যে নেই, তার জন্য কিন্তু দমকল মন্ত্রী সুজিত বসু আরো বেশ কয়েকজনকে দেখা গেল। এবং এখানে একেবারে এক একদিন না, মানে অন্যরকম ছবি। হ্যাঁ, ধর্মীয় সম্মেলন, ধর্মীয় যে অনুষ্ঠান, সেই ধর্মীয় অনুষ্ঠানের একরকম ছবি, এবং রাজনীতির দিক থেকেও গেলে কিন্তু একদিন এক রকম ছবি ধরা পড়ে। কারণ ওই যে আমরা দেখলাম না যে অসীম সরকার, বিজেপি বিধায়ক অসীম সরকার, তিনি মমতা বালা ঠাকুরের একেবারে পা ছুঁয়ে প্রণাম করছেন। কারণ দেখতে গেলে তো তিনিও তার গুরু মা, কিন্তু সেই জায়গাতেও কিন্তু অনেকে সমালোচনা বা কটাক্ষ করতে ছাড়লো না। দেখুন, দীর্ঘদিন ধরে আমরা কি লড়াই দেখলাম। বড়মা বীণাপাণি ঠাকুরের পর মতুয়া মহাসংঘের কাছে সব থেকে বড় জায়গায় কে? মমতা বালা ঠাকুর। তিনি বারবার দাবি করে এসেছেন তিনিই হচ্ছেন যোগ্য উত্তরসূরি। অন্যদিকে শান্তনু ঠাকুরের সঙ্গে দ্বন্দ্ব বারবার প্রকাশ্যে এসেছে, শান্তনু ঠাকুরদের পক্ষ থেকেও বারবার বলা হয়েছে। তাই সেই জায়গা থেকে কিন্তু আমরা রাজনৈতিক দলগুলোকে কাজে লাগাতে দেখেছি এই মানুষগুলোকে। মানে যখন শান্তনু ঠাকুর তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হলেন বিজেপির পক্ষ থেকে, তখন এই তৃণমূলের পক্ষ থেকে রাজ্যসভা সাংসদ করে দেওয়া হলো মমতা বালা ঠাকুরকে। তার উপর গত কয়েকদিন আগে তো আমরা বাগদা বিধানসভা উপনির্বাচনে দেখেছি মধুপর্ণা ঠাকুর, অর্থাৎ মমতা বালা ঠাকুরের মেয়েকে একেবারে সরাসরি রাজনীতির ময়দানে নামানো হলো। এবং নামিয়ে কোথাও ভুল করা হয়নি, কারণ যথেষ্ট ভালো ভোটে, বলা হচ্ছে 50,000-এরও বেশি ভোটে জয়লাভ করে মধুপর্ণা ঠাকুর। প্রত্যেকটা রাজনৈতিক দলই চাইছে কে কাকে বেশি কাছে আনতে চাইবে। আর বারবারই বলা হয় রাজ্যে বেশ কিছু জায়গায় তৃণমূল কংগ্রেস ডিভাইড অ্যান্ড রুল এই পলিসি নেয়, যেটা আমরা ফুরফুরা শরীফে দেখেছি। কিন্তু এই মমতা বালা ঠাকুর বা এই ঠাকুর পরিবারে, ঠাকুরনগরের এই ঠাকুর বাড়িতে কোথাও এই ঠাকুর বাড়ির সদস্যরা ইউনাইট অ্যান্ড রুল এই পলিসি নিচ্ছে। কেন এই কথা বলছি? কারণ হঠাৎ করে ছোট মাকে দেখা গেল হাবড়ায় কয়েকদিন আগে তৃণমূলের পক্ষ থেকে একটি বিশেষ অনুষ্ঠান করা হয়, যেখানে ছোট মা সীমা দেবীকে এনে বিশেষ অনুষ্ঠান করা হয়, যার শিকড়টা কিন্তু ওরাকান্দির সঙ্গে জড়িয়ে রয়েছে। আর মতুয়া শিকড় বরাবরই ওরাকান্দির সঙ্গে জড়িয়ে রয়েছে, তাই ওরাকান্দি থেকে সীমা দেবীকে আনা হলো। বলা হচ্ছে যে এই জায়গাতেই কোথাও
ইউনাইট অ্যান্ড রুল নিচ্ছে এই ঠাকুরবাড়ির সদস্যরা, কারণ এইবারের মতুয়া মহাধর্ম সম্মেলন যেটা দেখতে পাচ্ছি সেটা প্রাথমিকভাবে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব দেখা গেল, আদালতের নির্দেশে কিন্তু দুই পরিবার এক হয়েই এই মেলাটি করছে। বড় মা বীণাপানি দেবীর পর যোগ্য উত্তরসূরি কি হবে সেই নিয়ে আমরা অনেক দিন দ্বন্দ্ব দেখেছি, মতুয়া সমাজ দেখেছি, আপনিও বারবার সবার আগে চলে এসেছেন। হঠাৎ করে ছোট মায়ের প্রসঙ্গ পাওয়া যাচ্ছে, সীমা দেবী। এই ছোট মা সম্পর্কে আপনি কি প্রতিক্রিয়া দেবেন? কারণ ওরাকান্দির সঙ্গে একেবারে সরাসরিভাবে জড়িয়ে রয়েছেন এই সীমা দেবী, যাকে হাবড়ায় এনে অনুষ্ঠান করা হয়েছে, সেখানেও তৃণমূলের পক্ষ থেকে সেই অনুষ্ঠান। এই সীমা দেবী সম্পর্কে আপনার কি ধারণা? না, এটা তো পরম্পরা। তাহলে আমি যদি বলি প্রত্যেকেই তো একটা আশ্রয় খোঁজে, মা হচ্ছে আশ্রয়, তাহলে এই মুহূর্তে মানে কোন মা মতুয়াদের খুব কাছের, ছোট মা না মমতা মা? না, সেটা তো আমরা বলতে পারবো না, সবার একটা একটা আলাদা জায়গা থাকে, সেটা ভক্তরাই ভালো করে বলতে পারবে। তারা ওপার বাংলায় আছে, আমরা এপার বাংলায়, এবং সেটা গ্রহণযোগ্য কার কাছে কতটা সেটা না, এটা সবার গ্রহণযোগ্যতাই আছে। এবার একদম শেষ প্রশ্ন, সমালোচকরা সব কিছুতেই সমালোচনা করেন, একটা কথা বলা হচ্ছে যে মতুয়া পরিবারেও নাকি এবার তৃতীয় ফ্রন্ট খুঁজে নিল তৃণমূল ছোট মাকে সামনে রেখে, সেটা কতটা মানবেন, কতটা গ্রহণ করবেন আপনি? দেখুন, ওরা বাংলাদেশে থাকে প্রথম কথা, এবং সেখানে মতোরা এটা তো যদি বলেও তারা থাকে তাহলে সেটা ভুল সিদ্ধান্ত। তার কারণ হচ্ছে তারা ওপার বাংলায় থাকে, আর এপার বাংলাটা পুরো বর্ডার, তার সঙ্গে তারা ঠাকুরের ভক্তরা সবাইকে সম্মান করে ঠাকুর বাড়ির, কিন্তু সেখানে এটা তো হতে পারে না যে আমি ওখানে যে পুরো টোটালটাই আমার প্রতি চলবে করবে, সেটা তো সম্ভব নয়। যে যার যার জায়গা আছে সে সেখানে তার কাছে বড়। একদম, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। জয় গুরু চাঁদের জয় ভাব। এই ঠাকুর বাড়ির সঙ্গে রাজনীতির একটা সাংঘাতিক সম্পর্ক রয়েছে, প্রত্যেকেই চায় এই ঠাকুর বাড়ির সদস্যদের কাছে পেতে, কারণ এই ঠাকুর বাড়ির সদস্য আপনাদের প্রতিনিধিত্ব করে। তো সাধারণ মানুষের মনে কি এই রাজনীতিটা প্রভাব ফেলে আপনাদের মনে? না, আমরা যে ঠাকুর বাড়ি, আমরা ঠাকুর মশাইরা কি কলো না কলো ও ভাবনা নিয়ে আমরা আসি না। আমরা 50 বছর এখানে আসি, সেই ঠাকুরের ধামে আসি, যা কামনা করি ঠাকুর আমাদের পূরণ করে। ঠাকুরের ধামে আসছেন আপনাদের মনের যে বাসনা কামনা আছে তা পূরণ করার জন্য, কিন্তু যখন ভোটের রুমে ঢোকেন তখন কি এই ঠাকুর বাড়ির কথা মাথায় রেখে ভোটে ঢোকেন? তখন একটা অন্য মনস্কান থাকে। আচ্ছা, এই ধামে আসি, এখন ধামের চিন্তা। ঠাকুর বংশের যে একটা কুকুর বিড়ালও থাকে, তাকেও ঠাকুর বলে মানতে হবে। ছোট মা কয়েকদিন আগে এসেছিলেন, ওরাকান্দি থেকে ছোট মা এসেছিলেন, তো এই ছোট মাকে দেখেছেন? না, আমি ছোট মাকে দেখিনি। তো বড় মায়ের পর কাকে জায়গা দেবেন? বড় মা বীণাপানি দেবীর পর কাকে জায়গা দেবেন? জায়গা ভক্তরা যাকে দেবে তাইকেই দেবে। কাকে দেবেন? আমরা তো বছরে একবার দুবার আসি। হ্যাঁ, কাকে জায়গা দেবেন আপনারা? সেটা মনের কাছে জিজ্ঞেস করতে হবে। এই বীণাপানি দেবীর পর কাকে জায়গা দেবেন? এই ঠাকুর বাড়ির একটা তো কোনো আশ্রয় থাকে, বীণাপানি দেবীর পর কাকে জায়গা দেবেন? শান্তনা ঠাকুরে আমরা দেই, আসি। শান্তনু ঠাকুরকেই দেন। এই আপনাদের এই মেলায় আপনারাও যেমন আসেন, প্রত্যেক বছর প্রত্যেকটা রাজনৈতিক দলের লোকজনও আসে, হ্যাঁ, রাজনীতির লোক আসে, প্রত্যেকেই আপনাদেরকে কাছে পাওয়ার চেষ্টা করে। আপনারা কোন দিকে ঝোঁকেন? দিছি তো মমতার এতদিন, তো এখন কোথায় যাবো কে জানে। তো ছোট মা আপনাদের মনে কোনো প্রভাব ফেলে? দেখিনি তো, ওই নিয়ে আপনার ভাবটা আসে। ভাবটা আসে না। তো এইখানে আপনাদের পাশাপাশি প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারা আসে, ঠিক আছে, সে রাজ্য বলুন কেন্দ্র বলুন, মানে তৃণমূল বলুন বিজেপি বলুন, কি কারণে তাদের এই আগমনটা বলুন তো? এখন যার যার কাজেরই শেষে সেইটা বুঝে আসে। আমরা তো রাজনীতির মধ্যে কোনো এখনো অতটা ঢুকতে পারিনি, সুতরাং আমরা অতটা বলতে পারবো না। হঠাৎ শান্তনু ঠাকুর এত কাছে কেন? মমতা বালা ঠাকুর তিনিও রাজ্যসভার উনি সবাইকে অনেক অন্যরকম চোখে দেখে। আচ্ছা, সবাইকে অন্যরকম, রাজনীতিতে বাদ দেন, সবাইকে অন্য চোখে দেখে। আচ্ছা, যেন শান্তনু ঠাকুর সবসময় বলি জয় হরিবল, জয় হরিবল, শান্তনু ঠাকুর জয়। ওরাকান্দি সীমা দেবী যদি হঠাৎ করে এই বাংলায় এসে তৃণমূল তাকে মুখ করার চেষ্টা করে, তখন এই পরিবারে কি হবে? মানে মমতা বালা ঠাকুর এবং শান্তনু ঠাকুর, সেই কারণেই কি এই দুই পরিবারের সদস্যরা এই মুহূর্তে দেখছেন যে না, আমাদের এক হয়ে যাওয়াই ভালো, যাতে আমাদের পরিবারে তৃতীয় কোনো ব্যক্তি না আসে?
এই মনে হয় 15 বছর পরে এই রাজ্যের মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে গেল। ঠিক ভোটের 1 বছর আগে উনি দৌড়ে চলে গেলেন। কি কঠিন রাজনীতি উনি জানেন, আর কেউ বোঝে না, উনি একাই বোঝেন রাজনীতি, আর কেউ বোঝে না। ফুরফুরা শরীফে 15 বছর পরে দৌড়ে গেলেন। ছোট মা এসছিলেন, ওনার আশীর্বাদ আমাদের উপর দিয়ে গেছেন। আগে যেমন বড় মা আমাদের সকলের প্রিয় নেত্রী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ দিয়েছিলেন, ঠিক সেইভাবে ছোট মাও আমাদের উপর আশীর্বাদ দিয়েছেন। এবং আগামী বিধানসভা নির্বাচনে সেটা প্রমাণ হয়ে যাবে মতুয়া সম্প্রদায় কাদের সঙ্গে আছে। আপনারা সব কোথা থেকে এসেছেন? মহারাষ্ট্র থেকে। প্রত্যেক বছরই আসেন? প্রত্যেক বছর আসে। কিসের টানে আসেন? কিসের ঠাকুরের টানে? হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের টানে আসি আমরা। আচ্ছা, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের টানে আসছেন, তো বড় মায়ের পর এই বাড়িতে কাকে সব থেকে বেশি বড় জায়গা দেবেন? সবাইকে জায়গা দেবো, মমতা মাকে প্লাস ঠাকুর মাকে সবাইকে জায়গা দেবো। আর শান্তনু কাকে? সবকে ডাকে দেবো। হ্যাঁ, সবাইকে দেবো। যখন এই হ্যাঁ আমাদের ঠাকুর না। আচ্ছা আচ্ছা, ঠাকুর বলছেন, ঠাকুরদের মধ্যেও যখন দ্বন্দ্ব দেখা দেয় তখন কি সেটা আপনাদের মনে প্রভাব ফেলে? প্রভাব তো হয়। এখন আমরা থাকি দূরে, আমরা কি করবো? দূরে থাকি বলেন, বছরে একবারই আসি আমরা। ব্যথা তো লাগে একটু, ব্যথা তো লাগে একটু। এখানে মতুয়ারা একটা কথা চিন্তা করে, রাজনীতিটা হচ্ছে ঠাকুর বাড়ির বাইরে, আর ঠাকুর বাড়ির মধ্যে কোনো মতুয়ারা রাজনীতির কোনো ইস্যু দেখায় না, যদি প্রকৃত সে মতুয়া হয়। রাজনীতি করবে, চলবে, হবে, আসবে, সেটা কোনো কথা না, আসবেই, কিন্তু আমাদের নিরিখটা ঠিক থাকবে। হরিচাঁদ গুরুচাঁদ, আমি কাকে 5 বছর পরে ভোট দেবো আমার ব্যক্তিগত ব্যাপার। আমার শান্তনু ঠাকুরও যা, আমার মমতা মাও তাই। ওনারা রাজনীতি কী করছে আমার দেখার দরকার নাই। আপনার কাছে বড় মায়ের পর কে? মমতা বালা ঠাকুর, শান্তনু ঠাকুর না ছোট মা? কার গুরুত্ব বেশি? দেখুন, আর এবং মতুয়াদের মধ্যে কার গুরুত্ব বেশি? দেখুন, আমার কাছে সংক্ষেপে উত্তর। আমার বিষয়টা হচ্ছে, আমি দুজনে কাউকে আমি মতুয়াদের আগামী দিনের অভিভাবক হিসেবে দেখছি না। তারা আমাদের পূজনীয়, কিন্তু আমরা চাইছি আগামী দিনে মতুয়াদের সুখ দুঃখের সাথী মতুয়াদের মধ্য থেকে নেতৃত্ব দেবে। একদম ভীষণ একটা গুরুত্বপূর্ণ কথা বলেন, যে ততটা আগে সেভাবে কেউ তুলে ধরেনি, কারণ এখানকার ভক্তরা বলছেন তারা ঠাকুরের টানে চলে আসেন, তারা পারিবারিক কোনো দ্বন্দ্ব দেখতে চান না। এখানে তো মানে যারা এই সারা বাংলা মতুয়া জাগরণ মঞ্চের পক্ষ থেকে তারা বলছেন যে না, ভক্তদের মধ্য থেকে কাউকে বেছে নেওয়া হোক। এই ঠাকুর বাড়ির সঙ্গে ঠাকুরের মাহাত্ম্য যতটা জড়িয়ে রয়েছে, ভক্তি যতটা জড়িয়ে রয়েছে, তার পাশাপাশি অনেক বেশি রাজনীতিও জড়িয়ে রয়েছে। তাই রাজনীতি কিন্তু এই ঠাকুর বাড়ি পিছু ছাড়ে না। ঋতুর নিয়মে গরম পড়ে গেছে, চারিদিকে বেশ তেতে আছে, আর তেতে আছে রাজনৈতিক দলের নেতা মন্ত্রীদের মাথাও। কারণ আমি এই মুহূর্তে দিনহাটা তৃণমূল ছাত্র নেতার বক্তব্য শোনাবো, দেখুন তার কতটা মাথা তেতে রয়েছে। আমি সিপিএম ভাইদেরকে বলতে চাই, তাদের যদি বুকের পাটার দম থাকে তারা ময়দানে এসে আমাদের সাথে লড়াইটা করুক। তারা ওই বিড়ালের মতো পুরো ঘরের ভিতরে গিয়ে কিছু কথা বলবে, সেগুলো আমরা বরদাস্ত করি না। তাদের যদি বুকের পাটা এবং বাপের পাটা হওয়া থাকে তারা ফিল্ডে এসে আমাদের সাথে লড়াই করুক, এবং আমরা তাদেরকে একটু জায়গা দিচ্ছি বলে যে তারা সুন্দরভাবে রাস্তাঘাটে চলাফেরা এবং তাদের কর্মসূচিগুলো করতে পারছে। আমরা যখন হাত গুটিয়ে নেব, আমরা যখন একদম কেলাতে শুরু করব, তখন তারা আর দিনহাটার মার্কেটে এবং সারা পশ্চিমবঙ্গের মার্কেটে কোথাও খুঁজে পাওয়া যাবে না। তাদেরকে বলবো খুব সাবধানে, তোমাদের যতটুকু ছাড় দেওয়া হয়েছে আপনারা সেইভাবে চলাফেরা করুন। তার থেকে যদি বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করেন একদম কেলিয়ে একদম ঘরে ঢুকিয়ে দেবো। দিনহাটার তৃণমূল নেতা যখন এরকম প্রকাশ্যে হুমকি দিচ্ছেন, নানান রকমের কথা বলছেন, তখন উল্টো ছবিটা দেখা যাচ্ছে বীরভূমে। সেখানে খোদ শাসক দলের নেতাই প্রাণ সংশয়ে ভুগছেন, নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুরনো খুনের মামলায় জামিন পেয়েছিলেন যে দুষ্কৃতীরা, তারা এখন বেরিয়ে এসে হুমকি দিচ্ছেন যে বোমা মেরে উড়িয়ে দেবেন। তাই তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। সেই নাম বলে দিচ্ছে তৃণমূলের অঞ্চল সভাপতি সাহিল কাজী। তিনি ইতিমধ্যে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন, কারণ তিনি বলছেন যে তার নিরাপত্তা প্রয়োজন। কারণ দুষ্কৃতীরা জামিন পেয়ে বাইরে, যে কোনো দিন আমার মৃত্যু হতে পারে, আমার প্রাণ সংশয় ঘটতে পারে। বিষয়টা হুমকি, এখানে ধরেন যারা হুমকি দিচ্ছে তাদেরকে যদি আপনি চুরি চামারি করতে দেন বা চুরি ডাকাতি করতে দেন, কারো কাছে তোলাবাজি করতে দিলে, তাহলে কিন্তু কোনো হুমকি আসবে না। এইগুলো আমরা প্রতিবাদ করছি, বা এই ধরনের আমরা নোংরামোর দিকে যাব কাউকে করতে দিচ্ছি না। আমি মুখ্যমন্ত্রীকেও চিঠি করেছি, বিষয়টা আমি লিখিতভাবে জানিয়েছি। মানে বিষয়টা একটা দিন দিন এবার খারাপ জায়গায় আসছে। কয়েকদিন আগে কাঁথিতে জানেন তো সমবায় ও গ্রামীণ উন্নয়ন ব্যাংকের নির্বাচন হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে, ভাবা যায়। আর আজ আমরা কি দেখলাম, কৃষি ও গ্রামোন্নয়ন সমবায় ব্যাংকে কোনো রকম কেন্দ্রীয় বাহিনী ছিল না। তাই কাঁথির এই নির্বাচন, এই সমবায় ব্যাংকের নির্বাচনকে কেন্দ্র করে হটস্পট হয়ে উঠল।
পুলিশের সামনে তৃণমূল বিজেপি রীতিমতো অশান্তি ঝামেলা স্লিপ দেওয়াকে কেন্দ্র করে রীতিমতো যখন পরিস্থিতি উত্তপ্ত তখনই আমরা কি দেখলাম, রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরি তিনি মেরে মুখ ফাটিয়ে দেবো বলে উঠলেন পুলিশের সামনেই। মানে রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল দুপক্ষের এই বাদানুবাদ এবং ঝামেলা অশান্তিতে। কি ভাবছেন এই হুমকি এই সবেতেই সবকিছু থেমে থাকলো না? বিধায়ক অখিল গিরি তিনি তো খোদ পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন, বলছেন যে পুলিশের হাতেই আক্রান্ত হয়েছেন খোদ তৃণমূল বিধায়ক এবং তিনি নাকি পড়েও যান। আমাদের গায়ে এমএলএ সাহেবের গায়ে হাত তুলেছে, এই যে পুলিশের লোকটা আমাদের গায়ে হাত তুলেছে। স্যার বলতে গিয়েছিল স্যারের গায়ে হাত দিয়ে এনারা কি করছে, এখানে বাদ করা উচিত, এনারা কি করছে এখানটা। কাথি হচ্ছে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খাস তালুকার, সেখানে সুপ্রকাশ গিরি অখিল গিরি এরকম বাদানুবাদ তৈরি করে কোথাও একটা তৃণমূলের অস্তিত্ব প্রকাশ করার চেষ্টা করলেন, নিজেদের জায়গা জাহির করার চেষ্টা করলেন, নিজেদের ক্ষমতা আবার ফিরিয়ে আনার চেষ্টা করলেন। সেই নিয়ে কিন্তু আলোচনা চলছে রাজ্য রাজনীতিতে, যে কারণে কাথি বারবারই যে কোনো নির্বাচনকে কেন্দ্র করে হটস্পট হয়ে ওঠে।